নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার অমরনাথ, আর আপনারা সবাই দেখছেন আমার অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব প্ল্যানেট রাহু নিয়ে। প্ল্যানেট রাহু কি, প্ল্যানেট রাহু অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্রে কোন কোন ফল দেয় এবং রাহুর প্রতিকারী বা কি, এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আসুন সবার আগে আমরা জেনে নিই প্ল্যানেট রাহু কি। পৃথিবী সূর্যের চারিদিকে একটা নির্দিষ্ট কক্ষপথে 365 দিনে প্রদক্ষিণ করে। একইভাবে পৃথিবীর চারিদিকে চন্দ্র 30 দিনে নির্দিষ্ট কক্ষপথে প্রদক্ষিণ করে। এখন পৃথিবীর যে কক্ষপথ বা অরবিট, তাকে যদি আমরা কোনো প্লেট বা কোনো যদি আমরা সমতল হিসেবে কল্পনা করি এবং চন্দ্রের যে বা চাঁদের যে কক্ষপথ, যে কক্ষপথে পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করছে, তাকেও যদি একটা প্লেট বা সমতল হিসেবে আমরা যদি কল্পনা করি, তাহলে এই দুই প্লেটের যে সংযোগ স্থল বা কানেকশন পয়েন্ট বা ইন্টারসেকশন পয়েন্ট, তার একটা পয়েন্টকে বলা হয় রাহু, আর একটা পয়েন্টকে বলা হয় কেতু। এই দুটো প্লেট এরা কিন্তু প্যারালাল নয়, এরা একটা সার্টেন অ্যাঙ্গেল বা ডিগ্রিতে অবস্থান করে। এবার আসুন আমরা আলোচনা করি যে প্ল্যানেট রাহু অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্রে কি কি ফল দেয়। রাহু এবং কেতু কিন্তু কোনো প্ল্যানেট নয়, কিন্তু অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এদেরকে গ্রহ হিসেবেই ধরা হয়। অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্রে কোনো গ্রহ যে হাউসে অবস্থান করে এবং যে যে হাউস ডিনোট করে তার ফল দেয়। রাহু এবং কেতুর ক্ষেত্রে কিন্তু তার হিসেব বা ক্যালকুলেশন সম্পূর্ণ আলাদা। সেক্ষেত্রে রাশি চার্ট যেরকম দেখতে হয়, তার সাথে সাথে নারায়ণ ভাবচলিত চার্টও দেখতে হয়। রাহু এবং কেতু এই দুটো প্ল্যানেট কোন হাউসে অবস্থান করছে, এরা সেই হাউসের ফল দেয়। তার সাথে সাথে ওই হাউস যে গ্রহের অধীনে, সেই গ্রহেরও ফল দেয়। রাহু এবং কেতু যদি অন্য কোনো প্ল্যানেটের সাথে অবস্থান করে, তাহলে সেই প্ল্যানেটেরও ফল দেয়। এবং যে যে প্ল্যানেট ওই হাউসকে, মানে রাহু এবং কেতু যে হাউসে বসে আছে সেই হাউসকে এক্সপেক্ট করছে বা দৃষ্টি দিচ্ছে, তো তাদেরও ফল দেয়। তো রাহু এবং কেতুর যে ফল, এটা অনেক জটিল হিসাব এবং অনেক কঠিন হিসাব। এই নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব যে রাহু এবং কেতু অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্রের কি কি ফল দেয়। তো যেনারা গোমেদ বা ক্যাটসাই ব্যবহার করেন, তাদের উদ্দেশ্যে এটুকু বলবো যে আপনারা একদম শিওর না হলে যে রাহু এবং কেতু কোন কোন ফল দিচ্ছে, আপনারা ব্যবহার করবেন না। কেননা অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে রাহু এবং কেতু এরা একাধিক হাউসের ফল দেয়। তো সেক্ষেত্রে 6, 8, 12 যে হাউসগুলো আছে, সব থেকে যেগুলো অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্রে খারাপ হাউস ধরা হয়, এই হাউসগুলোকেও এরা কিন্তু নিয়ে বসে থাকে। তো আপনি যে উদ্দেশ্যে গোমেদ রাহুদেবের জন্য ব্যবহার করছেন বা ক্যাটসাই কেতুদেবের জন্য ব্যবহার করছেন, দেখা যাবে যে সেই হাউস ছাড়াও একাধিক খারাপ ঘরেরও কিন্তু রাহু এবং কেতু ফল নিয়ে বসে আছে। তো সেই সব ফলও কিন্তু আপনাকে ভালো ফলের সাথে সাথে ভোগ করতে হবে। তো আসুন আমরা আলোচনা করি রাহুদেব কি কি ফল দেয় এই নিয়ে। রাহুদেবকে মেনলি সেটা হচ্ছে গিয়ে ইলুশন বা ভ্রমের কারক হিসেবে ধরা হয়। ভ্রম কথার অর্থ এখানে যে মানুষ যেটা বাস্তবে হওয়ার নয়, মানুষ সেটা নিয়ে বেশি চিন্তা করবে এবং ভাববে এটা হবে ওটা হবে, কিন্তু আসলে যেটা হবেই না। বা কোনো ছোট জিনিসকে নিয়েও সে অনেক বড় করে তার চিন্তাধারা করবে। অনেক ইনভেস্টমেন্ট আছে বা অনেক কিছু বিজনেস আছে, যেখানে সে আগে থেকে ভাববে যে এটা হবে, এটা আমি পাবো, এটা আমার প্রফিট থাকবে বা এটা আমার প্রাপ্তি হবে। আফটার ইনভেস্টমেন্ট দেখা গেল যে তার কোনো কিছুই প্রাপ্তি হলো না বা সেখান থেকে সেই পরিমাণ লাভও পেল না, উল্টে তার অনেক টাকা ক্ষতি হয়ে গেল। রাহুদেবকে লোভ, লালসা, ছল, কপট, চালাকি এরও কারক হিসেবে ধরা হয়। তো কারো বার্থ চার্টে যদি রাহুদেব খারাপ থাকে, ওই ব্যক্তি কিন্তু অনেক লোভী হবে, অনেক মিথ্যে কথা বলবে,
অন্যের সাথে চালাকি করবে, তার নিজের কোনো কথার দাম থাকবে না, একাধিকবার সে কিন্তু তার কথার চেঞ্জ করবে। কাউকে যদি কোনো কিছু কমিটমেন্ট করে বা কথা দেয়, সেই কথাতেও সে কিন্তু ফিক্সড থাকবে না, সে তার পরিবর্তন করবে একাধিক অজুহাত দেখিয়ে, এবং একাধিকভাবে কিন্তু সে মিথ্যের আশ্রয় নেবে। যখনই কোনো ব্যক্তি লোভ লালসায় জড়িয়ে পড়বে, অন্যকে ঠকানোর চেষ্টা করবে, একই সাথে সে কিন্তু ঝগড়াঝাঁটি, খুন খারাপি, মারামারি এইগুলোতেও কিন্তু জড়িয়ে পড়বে। রাহুদেবকে ভেনম বা পয়জন বা বিষক্রিয়ারও কারক হিসেবে ধরা হয়। তো কোনো ব্যক্তির যদি রাহুদেব খারাপ থাকে বা খারাপ হয়, তাহলে কিন্তু খুব হঠাৎ করে ওই ব্যক্তি বিভিন্ন ধরনের পয়জনাস ডিজিজ যেগুলো আছে বা ইনফেকশিয়াস যে ডিজিজ যেগুলো আছে তাতে কিন্তু জড়িয়ে পড়বে। সেটা ফুড পয়জন হতে পারে, সেটা কোনো ভাইরাল ফিভারও হতে পারে, সেটা কোনো ব্লাড ইনফেকশন হতে পারে। তো এই ধরনের জিনিসে কিন্তু জড়িয়ে পড়বে। একই সাথে রক্তে কিন্তু বিষক্রিয়ারও অনেক চান্স থাকে, যেমন ধরুন সাপের দংশন বা স্নেক বাইট, আবার বিভিন্ন ধরনের বিষাক্ত পোকামাকড় বা কীট পতঙ্গের দংশন, এগুলো কিন্তু ওই ব্যক্তিকে সহ্য করতে হয় বা এই ধরনের জিনিসেরও কিন্তু তাকে সম্মুখীন হতে হয়। রাহু এবং কেতুদেবকে সাডেন বা হঠাৎ ফলদায়ী প্ল্যানেট হিসেবে গণ্য করা হয়। রাহুদেব যদি বার্থ চার্টে বা জন্মছকে ভালো হাউসকে ডিনোট করে তাহলে ভালো ফল দেবে, এবং খারাপ হাউসকে যদি ডিনোট করে তাহলে কিন্তু সে খারাপ ফল দেবে। তো ভালো খারাপ যাই ফল দিক না কেন, সেটা কিন্তু হঠাৎ করেই প্রাপ্তি হয়। তো রাহুদেব যদি কারো ভালো থাকে, তো সেক্ষেত্রে কি কি হতে পারে? রাহুদেব যদি কারো ভালো থাকে, রাহুদেবের যখন মহাদশা আসবে কিংবা রাহুদেব যখন অন্য প্ল্যানেটের সাথে যোগ হবে, তার যখন অন্তর্দশা আসবে, ব্যক্তির কিন্তু গ্রোথ অনেক বেশি হবে এবং খুব সাডেনলি তিনি কিন্তু গেইন করবেন। সেটা টাকা পয়সা হতে পারে, সেটা কোনো ল্যান্ড প্রপার্টিও হতে পারে, বা সেটা লটারিও হতে পারে। তো এইসব হতে পারে। এবার আসুন, যে কারো রাহুদেব ভালো বা ভালো আছে, তো সেটা আমরা বুঝবো কি করে, বা তারই বা চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত? তো রাহুদেব যেহেতু লোভ, লালসা, ছল, ভ্রম, চালাকি করা এইসবের কারক গ্রহ, তো কারো রাহুদেব যদি ভালো থাকে, ওইসব ব্যক্তিরা লোভ লালসা থেকে বিরত থাকবে, অপরকে ঠকাবে না, কারোর সাথে চালাকি করবে না, অযথা মিথ্যে কথা বলবে না, তাদের কথার দাম থাকবে এবং তারা খুব এথিক্যাল হবে। তো আপনারা দেখবেন সমাজে এই ধরনের অনেক ব্যক্তি আছে যারা সত্যিকারের পলিটিক্যাল লিডার, বা যাদেরকে আপনারা বলবেন যে তথাকথিত পলিটিক্যাল লিডার, কিংবা কোনো সামাজিক ওয়ার্কার বা সোশ্যাল ওয়ার্কার যারা আছেন বা সমাজসেবী যারা আছেন, এই ধরনের যারা মানুষ আছেন তাদেরকে দেখবেন যে তারা নিজেদের কথা চিন্তা না করে বিপদে আপদে মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, এবং তাদের যতটা সাপোর্ট সেটা কিন্তু তারা মানুষকে দেওয়ার চেষ্টা করে। অনেক সময় নিঃস্বার্থভাবেই তারা মানুষের সেবা করেও যায়। আবার অনেক ধর্মগুরু আছেন, অনেক দানী ব্যক্তি আছেন, যারা তাদের জীবনের সমস্ত উপার্জন বা অধিকাংশ উপার্জন সমাজের ভালো কাজের জন্য দান করে যান। সেটা কোনো স্কুল প্রতিষ্ঠানের জন্য, বা কোনো কলেজের জন্য, বা কোনো বৃদ্ধাশ্রমের জন্য, বা অনাথাশ্রমের জন্য, বা সমাজের কোনো সেবামূলক কাজের জন্য তারা দান করে যান। তো কোনো ভালো পলিটিক্যাল লিডার, কোনো সমাজসেবী, কোনো ধর্মগুরু বা কোনো দানী ব্যক্তি, তো এনাদের বার্থ চার্ট বা জন্মছকে রাহুদেবকে কিন্তু ভালো থাকতেই হবে। রাহুদেব ভালো থাকার জন্যই তাদের এত আত্মত্যাগ এবং তাদেরকে এই পর্যায়ে নিয়ে গিয়েছে। এবার আসুন, রাহুদেবের খারাপ প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য বা রাহুদেবের প্রতিকার হিসেবে আমাদের কি কি করা উচিত। রাহুদেবের খারাপ প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য নিয়মিতভাবে বা প্রত্যেক দিন আমাদের রাহুদেবের বীজ মন্ত্র পাঠ করা উচিত। রাহুদেবের বীজ মন্ত্র হল ওম ভ্রাম ভ্রীম ভ্রম সাহা রাহবে নমঃ। প্রত্যেক দিন গোধূলি লগ্নে সন্ধ্যের সময় ঈশান কোণে মুখ করে বা বাড়ির উত্তর পূর্ব কোণে মুখ করে
যেখানে বাড়িতে ঠাকুরের বিগ্রহ বা মূর্তি রাখা আছে সেখানে বসে প্রদীপ জ্বালিয়ে রাহুদেবের বীজ মন্ত্র 108 বার পাঠ করা উচিত। এর সাথে সাথে যার যেমন সাধ্য আছে সেই হিসেবে নিয়মিতভাবে মানুষকে দান ধ্যান করা উচিত। বিশেষ করে যারা অসহায় মানুষ, যারা গরিব মানুষ, এই ধরনের মানুষকে দান ধ্যান করা উচিত। নিয়মিতভাবে বা একটা নির্দিষ্ট সময় অন্তর বৃদ্ধাশ্রম এবং অনাথ আশ্রমেও ভ্রমণ করা উচিত এবং সাধ্যমতো সেখানে দান ধ্যান করা উচিত। তার সাথে সাথে অযথা মিথ্যে কথা না বলা, মানুষকে না ঠকানো এবং মানুষের সাথে চালাকি না করা, নিজেদের কথার মূল্যবোধ রাখা এবং যাকে যে ধরনের কমিটমেন্ট বা কথা দেয়া হয়ে আছে সেই কথাগুলোকে নেভানো বা সেই কথাগুলোকে পূরণ করা, এগুলো তার লক্ষ্য হওয়া উচিত। তো এই ধরনের কাজের সাথে যদি মানুষ যুক্ত থাকে বা যুক্ত হয় তাহলে কিন্তু রাহুদেবের খারাপ প্রভাব থেকে অনেকটাই সে মুক্ত হতে পারবে এবং যাদের রাহুদেব ভালো আছে তারা কিন্তু আরও ভালো ফল পেতে পারে।